বড় এক সমুদ্র স্রোতের চারপাশ ছিল অনেক সুন্দর। সে সমুদ্রে থাকতো মৎস্য রাজার পরিবার। সেখানে ছিল মৎস্যকন্যা। সে দেখতে ছিল ভীষণ কালো। তাকে দেখে সবাই অনেক হাসাহাসি করত। ওই দেখ, মেলিনা এদিকেই আসছে। সবাই মেলিনার দিকে তাকালো। মেলিনা ছিল সেখানকার মৎস্যকন্যা। তাকে দেখে সবাই হাসছিল। না, ওখানে আর যাওয়া যাবে না। এ কথা বলে মেলিনা অন্যদিকে চলে গেল। সেখানে গিয়ে একটি জায়গায় বসে পড়ল। আমি এমন দেখতে কেন? সবাই তো আমাকে দেখে হাসছে। কি হয়েছে মেলিনা, তুমি এভাবে কাঁদছো কেন? বুঝতে পেরেছি, তোমায় আর বলতে হবে না। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? বন্ধু। আজ থেকে তুমি আর আমি বন্ধু। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। মেলিনা অনেক খুশি হয়ে গেল। এই প্রথমবার কেউ তার বন্ধু হয়েছে। চলো আমরা ঘুরে আসি। এরপর তারা দুজন মিলে সমুদ্রের পাড়ে ঘুরতে থাকে। তখনই তাদের সামনে জল চলে আসে। জ্যাকলিন, তুমি মেলিনার সাথে? হাস্যকর কাহিনী। হ্যাঁ, আমি মেলিনার বন্ধু। আমাদের বিরক্ত করো না। আমি কাউকে বিরক্ত করতে আসিনি। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, আর তোদের সাথে দেখা হয়ে গেল। চলো মেলিনী, আমরা অন্য কোথাও যাই। এরপর তারা সেখান থেকে চলে এলো আর অন্য জায়গায় গিয়ে বসে পড়লো। তুমি আমার সাথে ঘুরছো বলে সবাই এটা নিয়ে হাসাহাসি করছে। সবার কথা নিয়ে ভাবতে হয় না বন্ধু। ওরা কি বলে বলতে দাও, এতে আমাদের কিছু হবে না। তুমি সত্যি অনেক ভালো। তোমায় বন্ধু হিসেবে পেয়ে আমি অনেক আনন্দিত। এভাবেই তাদের দিন ভালোভাবে যেতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন মেলিনী দেখতে পেল। এ কি বন্ধু, তুমি এখানে? আর এদের সাথে কি করছো? বন্ধু? ও কখনোই তোমার বন্ধু ছিল না। ও তো তোমার সাথে মজা করেছে। হ্যাঁ, একদম তাই। তোমার মতো এত কুৎসিত মৎস্যকন্যা আমার বন্ধু কখনোই হতে পারে না। এ কথা শুনে মেলিনী ভীষণ কষ্ট পেল। সে কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। কি হয়েছে মা? তুই এভাবে কান্না করছিস কেন? বাবা, তোমার কন্যা কুৎসিত হওয়ার কারণে কেউ তোমার মেয়ের সাথে বন্ধুত্ব করতে চায় না। সবাই শুধু আমাকে দেখে হাসাহাসি করে। বাবা, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। মন খারাপ করিস না, একদিন দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এ কথা বলে মৎস্যকন্যার বাবা সেখান থেকে চলে গেল। মৎস্যকন্যার বাবা ছিল সেই সমুদ্র তীরের মহারাজ। একদিন মহারাজ সবার সামনে ঘোষণা করলেন, তোমরা সবাই শোনো, আমার এই রাজ্যে আমি আমার মেয়েকে মৎস্য রানী বানাতে চাই। মৎস্য রানী? না না, আমরা এই কুৎসিত মৎস্যকন্যাকে রানী করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, চাই না, চাই না। তবে এটাই আমার শেষ কথা। এ কথা বলে মহারাজ সেখান থেকে চলে গেল। বাবা, এটা তুমি কি করলে? তুমি আমাকে কেন সমুদ্রের রানী বানাতে চাইলে? কারণ তোর সাথে এখানকার সবাই অনেক খারাপ ব্যবহার করে, হাসাহাসি করে, আর তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বাবা, আগে আমি প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? জ্যাকলিন আমার সাথে প্রতারণা করেছে বাবা। বন্ধু হওয়ার নাম করে সে আমার সাথে মজা করেছে, অনেক হাসি ঠাট্টা করেছে। আর আমি জ্যাকলিনকে অনেক বিশ্বাস করেছি। এই সব কিছুর প্রতিশোধ নিতে চাই। কিন্তু কি করে মা? তুই তো একা, আর জ্যাকলিন তার বাকি বন্ধুদের নিয়ে তোর সাথে সংঘর্ষ করতে পারে। তাহলে বাবা, আমি এখন কি করব? তাদের উপর প্রতিশোধ নিতে চাইলে তো আমাকে অনেক প্রশিক্ষণ নিতে হবে। কিন্তু বাবা, আমি তো কিছুই পারি না। আমি তোকে সাহায্য করব মা, চল আমার সাথে।
এরপর তারা সমুদ্রের মধ্যে এক ফাঁকা জায়গায় গেল। তারা তলোয়ার নিয়ে প্রশিক্ষণ নিতে লাগলো। মেলিনী তার বাবার কাছ থেকে অনেক কিছু শিখলো। এভাবে কয়েকদিন প্রশিক্ষণ নিল। এভাবেই কিছুদিন গেল। অন্যদিকে জ্যাকলিন সবাইকে বলতে লাগলো, আচ্ছা, তোরা কি মেলিনীকে কোথাও দেখেছিস? সে কি রে, তুই হঠাৎ মেলিনীর কথা বলছিস? আরে, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? মেলিনীকে কদিন থেকেই দেখা যাচ্ছে না। যদি ও আর কোনোদিন ফিরে না আসে তাহলে তো তোর জন্য অনেক ভালো হবে, কারণ তুই তো সমুদ্রের রানী হতে চেয়েছিস। সেটা আর কখনোই হবে না জ্যাকলিন, কারণ আমি হলাম সমুদ্রের রানী। তুই কখনোই রানী হতে পারবি না। আমরা তোকে কখনোই রানী বানাবো না। তাহলে আমার সাথে লড়াই করে দেখো, যে জিতবে সেই হবে এই সমুদ্রের রানী। তুই আমার সাথে কখনোই পারবি না মেলিনী। তাহলে লড়াই শুরু হয়ে যাক। এরপর তারা দুজনেই তলোয়ার নিয়ে আসে আর লড়াই করতে থাকে। জ্যাকলিন, জ্যাকলিন, আহ! তুই আমার সাথে কখনো পারবি না। এ কথা বলার সাথেই মেলিনী জ্যাকলিনকে অনেক জোরে আঘাত করে আর জ্যাকলিন পড়ে যায় আর জ্যাকলিনের শরীর থেকে রক্ত পড়তে থাকে, যার কারণে জ্যাকলিন লড়াই করতে পারে না আর মেলিনী জিতে যায়। এবার তাহলে আমি আমার প্রতিশোধ নিয়েই নিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? জ্যাকলিন আমার সাথে যা অন্যায় করেছে তার প্রতিশোধ। বন্ধুর নাম করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওকে প্রকৃত বন্ধু ভেবেছিলাম, আর ও আমার সাথে অন্যায় করেছে। আমি সত্যি দুঃখিত মেলিনী, তোমার সাথে এরকমটা করা আমার একদম উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার তুমি এই সমুদ্রের রানী হতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। না মেলিনী, আমি রানী হতে চাই না। এই সমুদ্রের সমুদ্রকন্যা হলে তুমি, তাই রানী হওয়ার যোগ্য শুধুমাত্র তোমার আছে। আমরা সবাই এটাই চাই যে তুমি সমুদ্র রানী হও। হ্যাঁ মেলিনী, জ্যাকলিন ঠিক কথাই বলেছে। এ কথা শুনে মেলিনী অনেক খুশি হয়ে গেল। একটি সমুদ্রে বাস করত জ্যাকলিন নামে এক মৎস্যকন্যা। তাদের একটি বড় রাজ্য ছিল। তারা সেখানে খুব আনন্দে দিন কাটাচ্ছিল। সে রাজ্যে জ্যাকলিন তার মায়ের সাথে থাকতো। মা, শুনলাম আজ মহারাজের বাসায় অনুষ্ঠান আছে, চলো না মা, সেখানে যাই। সেখানে আজ অনেক খাবারের আয়োজন করা হয়েছে। হ্যাঁ রে মা, সেখানে অনেক খাবার থাকবে। আজ থেকে মহারাজার মেয়ের জন্মদিন, কিন্তু আমরা সেখানে যেতে পারবো না। কেন যেতে পারবো না মা? আমি সেখানে যেতে চাই। কারণ সেখানে সব ধনী মৎস্যকন্যারা যাবে, কিন্তু আমরা তো ধনী নই রে মা, আমরা তাই যেতে পারবো না। কিন্তু আমার সেখানে যেতে অনেক ইচ্ছে করছে মা, আমি ওখানে যাবই। মৎস্যকন্যা জ্যাকলিন তার মায়ের কোনো কথা শুনল না আর মহারাজার রাজপ্রাসাদে প্রবেশ করলো। জ্যাকলিন দেখতে পেল সেখানে অনেকেই এসেছে আর তাদের দেখতে ভীষণ সুন্দর লাগছে। বাবা, ও কে? ওকে তো চিনতে পারলাম না, তোমার বন্ধুও তো নয়। আর আমিও তো ওকে নিমন্ত্রণ করিনি। তাহলে আসলো কি করে? একথা বলে মহারাজের মৎস্যকন্যা জ্যাকলিনের কাছে এলো। আরে, কে তুমি? আর তুমি এই রাজপ্রাসাদে এলে কেন? কে তোমায় নিমন্ত্রণ করেছে শুনি? না না, আমায় কেউ নিমন্ত্রণ করেনি, আমি শুধু দেখতে এসেছি। দেখতে এসেছো মানে? তুমি তো আমার আজকের দিনটাই নষ্ট করে দিলে। তুমি তো অনেক গরিব, আর আমি কোনো গরিব মৎস্যকন্যাদের নিমন্ত্রণ করিনি। তুমি চলে যাও এখান থেকে। আর হ্যাঁ, এখানের কোনো খাবার তুমি ধরবে না। মৎস্যকন্যা ম্যাকের মুখ থেকে একথা শুনে জ্যাকলিন
ভীষণ কষ্ট পেল আর সেখান থেকে তার বাড়িতে চলে গেল। কি রে মা, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? মা জানো, মৎস্যকন্যা ম্যাকি আজ আমায় অনেক অপমান করেছে, অনেক কথা শুনিয়েছে, গরিব বলে খোঁটা দিয়েছে। এজন্যই তো তোকে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। মা, আমিও ম্যাকির মতো সুন্দর পোশাক পরতে চাই, ভালো ভালো খাবার খেতে চাই। তা কি করে হয় মা? আমরা তো ম্যাকিদের মতো ধনী নই। আমার এই স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে আমি অনেক আনন্দ পেতাম। এত ভাবিস না মা, একদিন দেখবি তোর স্বপ্নও সত্যি হয়ে যাবে। মৎস্যকন্যা জ্যাকলিন গরিব হলেও সে ছিল ভীষণ সুন্দরী। আর একদিন জ্যাকলিন সর্পরাজ্যে চলে যায়। আরে এ এ কি, আমি তো পথ হারিয়ে ফেলেছি, আমি কোথায় চলে এলাম? জ্যাকলিন আরো সামনে যেতে ধরে, তখনই সমুদ্রের উপর থেকে একটি তীর এসে মৎস্যকন্যার লেজে ঢুকে পড়ে। আহ আহ আমার কি হয়ে গেল? এটা তো মনে হচ্ছে কোনো মানুষের ধারালো অস্ত্র। আহ আমি তো এটাকে বের করতে পারছি না। আহ আহ এরপর জ্যাকলিন একটি পাথরের কাছে এসে বসে পড়ল আর অনেক ব্যথা পাচ্ছিল। আর কিছুক্ষণ পরে জ্যাকলিন জ্ঞান হারিয়ে ফেলল। আর কিছুক্ষণ পরে সেখানে সর্পরাজ্যের মৎস্যকুমার চলে এলো। আরে ওখানে কে পড়ে আছে, গিয়ে দেখি তো। এরপর মৎস্যকুমার জ্যাকলিনের কাছে গেল, দেখলো জ্যাকলিনের লেজে তীর আটকে গেছে। মৎস্যকুমার তাড়াতাড়ি করে জ্যাকলিনকে উঠিয়ে তাদের রাজ্যে নিয়ে গেল আর লেজ থেকে তীরটি বের করলো। এরপর সেখানে ঔষধ লাগিয়ে দিল। পরদিন সকালবেলা। আমি কোথায়? আমার লেজ! আরে এ কি, আমি তো একদম সুস্থ হয়ে গেছি। এ কি মৎস্যকন্যা, তুমি দেখছি উঠে পড়েছো, এখন তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি কে? আর আমি এখানে কি করে এলাম? তুমি আমার লেজে আঘাত পেয়েছিলে আর অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমি তোমায় আমার রাজ্যে নিয়ে এসেছি, আর এখন তুমি একদম সুস্থ। তোমায় অনেক ধন্যবাদ মৎস্যকুমার, আমার জীবন বাঁচানোর জন্য। মৎস্যকন্যাটি অনেক সুন্দর। এবার আমি চলে যাই, মা হয়তো আমার জন্য ভীষণ চিন্তা করছে। এরপর জ্যাকলিন সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন কেটে যায়। মৎস্যকুমার জ্যাকলিনকে অনেক খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর ম্যাকির সাথে তার বিয়ে ঠিক হয়ে যায়। জানিস, স্বপ্নরাজ্যের মৎস্যকুমারের সাথে ম্যাকির বিয়ে ঠিক হয়েছে। সর্পরাজ্য? মা, এই জায়গাটা মনে হয় আমি গিয়েছিলাম, কেন যেন নামটা অনেক চেনা চেনা লাগছে। কি বলিস? তুই কি করে চিনবি? ওটা অনেক বড় রাজ্য, আর সেই রাজ্যের মৎস্যকুমারের সাথে ম্যাকির বিয়ে হবে। তাহলে তো অনেক ভালো মা। হ্যাঁ রে মা, কাল ওদের বিয়ে। একথা বলে জ্যাকলিনের মা চলে গেল। আর পরদিন জ্যাকলিন তার মাকে কিছু না বলে
ম্যাকির বিয়েতে চলে গেল। আর সেখানে সবাই উপস্থিত ছিল। তখনই ম্যাকি জ্যাকলিনকে দেখতে পেল আর সবার সামনে জ্যাকি বলতে লাগলো, তোকে বলেছি না তুই এখানে আসবি না, কিন্তু তুই এখানে এলি কেন? আসলে আমি এখানে। আরে তুমি এখানে? তুমি জানো আমি তোমায় কত খুঁজেছি? কিন্তু তুমি আমায় কেন খুঁজেছো মৎস্যকুমার? তোমায় একটা কথা বলার ছিল। কিন্তু ম্যাকি, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও কি দোষ করেছে? মৎস্য কুমারও অনেক গরিব, আর দেখো আমাদের বিয়েতে কি সব পরে এসেছে। এজন্য তুমি ওর সাথে এমন করবে? ম্যাকি, তোমার মন মানসিকতা এরকম আমি কখনোই ভাবিনি। আর আমি কিনা তোমায় বিয়ে করতে যাচ্ছিলাম। এসব কি বলছো তুমি মৎস্য কুমার? হ্যাঁ, আমি তোমায় বিয়ে করতে পারবো না। আর আমি জ্যাকলিনকেই বিয়ে করব। আমি ওকে আগে থেকেই অনেক ভালোবাসতাম। এসব তুমি কি বলছো? তাহলে আমার কি হবে? তোমার মতো নিচু মনের মৎস্যকন্যাকে আমি বিয়ে করতে চাই না। এরপর মৎস্যকুমার জ্যাকলিনকে বিয়ে করে নেয় আর জ্যাকলিন সর্প রাজ্যে চলে যায়। আজ আমি অনেক আনন্দিত, কারণ আমার স্বপ্নটা আজ পূরণ হয়েছে। আমি ধনী হয়েছি আর এখন থেকে সুন্দর পোশাকও পরতে পারবো। আর আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। তোমায় অনেক ধন্যবাদ মৎস্যকুমার। এরপর থেকে মৎস্যকন্যা জ্যাকলিন সর্প রাজ্যে অনেক আনন্দের দিন কাটাতে থাকে। বিরাট এক জঙ্গলের পাশে ছিল একটি নদী। সেই নদীতে বাস করত এক নাগিন, আর জঙ্গলে থাকতো এক পরী। তার পাশে ছিল একটি গ্রাম, সেখানে থাকতো এক সাপুরিয়া। হ্যাঁ রে লালু, আজ অনেক দিন থেকে সাপ ধরতে যাই না। চল আজ বরং কোনো এক জঙ্গলে যাই, দেখি কোনো সাপ পাই কিনা। হ্যাঁ দাদা, তবে আমি আজ দূরে কোথাও যেতে পারবো না। আমরা বরং পাশের জঙ্গলটাতেই যাই। আরে ওই জঙ্গলটাতে তো আগেও গিয়েছিলাম, কিন্তু কোনো সাপ পাইনি তো। অনেকদিন থেকেই তো আর যাওয়া হয় না। এবার গেলে নিশ্চয়ই কোনো না কোনো সাপ পেয়ে যাব। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে চল যাই। এরপর সাপুরিয়া আর লালু জঙ্গলের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছে গেল। তারপর বিন বাজাতে লাগলো। জঙ্গলে বিন বাজানোর শব্দে পরীটির ঘুম ভেঙে গেল। আরে কে এভাবে আওয়াজ করছে? আমার তো ঘুমটাই ভেঙে দিল। এই আওয়াজে তো আমার মাথা ঘুরছে। একথা বলে পরী বিনের শব্দ শুনে সাপুরিয়াদের পিছু গেল। দেখতে পেল সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে আর একজন বিন বাজাচ্ছে। আরে এরা তো মানব জাতি, কিন্তু এখানে এরা কি করছে? না না, এদের সামনে যাওয়া যাবে না। এরা যদি আমায় দেখে তাহলে আমার বিপদ হয়ে যাবে। এসব বলে পরী আড়াল থেকে তাদের কাজকর্ম দেখতে থাকে। কিছুক্ষণ পর সাপুরিয়ারা একটি সাপ ধরে ফেলে। এই সাপটাকে বিক্রি করলে যে আমি অনেকগুলো টাকা পাবো। চল আজ বরং বাড়িতেই চলে যাই, অন্যদিন আবার আসবো। এ কি, ওরা যে সাপটাকে ধরে ফেললো! তারা হয়তো সাপুরিয়া। এভাবে সাপগুলোকে ধরতে থাকলে তো এখানকার সবগুলো সাপ শেষ হয়ে যাবে। অন্যদিকে তারা সাপটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর নদী থেকে এক কান্নার আওয়াজ আসতে লাগলো। এ কি, ওদিকে আবার কে কান্না করছে? গিয়ে দেখি তো। এই বলে পরী নদীর কাছে চলে গেল। গিয়ে দেখলো সেখানে এক নাগের নদীর কিনারায় বসে কান্না করছে। এ কি, কে তুমি? আর এভাবে কান্না করছো কেন? আমি যে আমার সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যে নাগিন, আমার সন্তান এই জঙ্গলে এসেছিল, কিন্তু এখনো ফিরে এলো না। কিছুক্ষণ আগে দুজন সাপুরিয়া এসে যাকে নিয়ে গেল, সেই তাহলে তোমার সন্তান?
সাপুরিয়া, কি সব বলছো? তাহলে সাপুরিয়া আমার সন্তানকে নিয়ে গেছে। এবার আমার কি হবে? তুমি কোনো চিন্তা করো না নাগিন। আমি শুনেছি সেই সাপুরিয়াটি বলেছিল সে আবার আসবে এই জঙ্গলে সাপ ধরবে। আমি ওই সাপুরিয়াকে ছাড়বো না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? সাহায্য? কি সাহায্য নাগিন? ওই সাপুরিয়া যখনই এই জঙ্গলে আসবে তুমি আমাকে জানাবে, আমি ওদের শেষ করে দিব। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু, তোমার বিপদে আমি সাহায্য করবই, তুমি কোনো চিন্তা করো না। এ কথা বলে পরি সেখান থেকে চলে আসে। অন্যদিকে সাপুরিয়া আর লালু কথা বলতে থাকে। এই দেখ, আজ কত টাকা পেয়েছি। এই নে, তোর অর্ধেক আমার অর্ধেক, নে নে। কি ব্যাপার গো, আজ দেখছি তোমরা অনেক খুশি, কি হয়েছে? আরে গিন্নি, আজ তো অনেক টাকা লাভ হয়েছে। জানি না তারা ওই সাপের মধ্যে কি দেখতে পেল, যার কারণে আমাদের 1000 টাকা করে দিল। সে কি কথা, কি সব বলছো গো? এই যে সত্যি খুশির কথা। হ্যাঁ গো, আমায় কিছু টাকা দাও, আমি তাহলে বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি। আরে বৌদি, নাও নাও, কদিন পর তো আরো বেশি করে কিনতে পারবে। আমরা আবারও সেই জঙ্গলে যাব, আর বেশি করে সাপ ধরে নিয়ে আসব। তাহলে তো ভালোই হবে। এবার আমি যাই, আমার অনেক কাজ আছে। এরপর সাপুরিয়ার স্ত্রী সেখান থেকে চলে গেল। আর এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। আর একদিন লালু এসে সাপুরিয়াকে বলতে লাগলো, আরে দাদা, যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো তো শেষ হয়ে গেছে। এবার তো সাপ ধরতে যেতেই হবে, চলো যাই। ঠিকই বলেছিস, চল তাহলে জঙ্গলে যাওয়া যাক। এরপর তারা জঙ্গলের দিকে চলে যায়। আর সেখানে থাকা পরীটি তাদের দেখে ফেলে আর নাগিনের কাছে চলে যায়। নাগিন, নাগিন, কোথায় তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? কি হয়েছে পরী, তুমি আমায় ডাকছো কেন? তোমার শত্রুরা তো চলে এসেছে, যারা তোমার সন্তানকে নিয়ে গিয়েছিল তারা আবার এসেছে। কি বলো? তাহলে চলো আমরা তাদের কাছে যাই। এরপর পরী ও নাগিন একসাথে সেই সাপুরিয়াদের কাছে গেল। তখনই সাপুরিয়া আর লালু নাগিনকে দেখে ফেলে। আরে এ কি, এ যে মেঘনা চাইতেই বৃষ্টি, এ যে নাগিন আমাদের সামনে চলে এসেছে। তাই তো দেখছি রে লালু, একে বিক্রি করলে যে আমরা অনেক টাকা পাবো। তোর আশা কখনোই পূর্ণ হবে না শয়তান, তোকে আজ আমি ছাড়বো না, আজ তোকে মেরে ফেলবো। এ কথা শুনে সাপুরিয়া তার বিন বাজাতে থাকে। আর তখনই নাগিনের মাথা ঘুরতে থাকে। এসব দেখে পরি ভাবতে লাগলো, না না, এবার আমাকেই কিছু একটা করতে হবে, এই বিনটাই ভেঙে ফেলতে হবে। এ কথা বলতেই পরি তার জাদু দিয়ে বিনটা ভেঙে ফেলে। এ কি, আমার বিনটা যে ভেঙে গেল, এবার কি হবে? হ্যাঁ দাদা, এবার তো নাগিন আমাদের মেরে ফেলবে। চলো দাদা, পালাই। এই বলে যখনই তারা পালাতে যাবে ঠিক তখনই নাগিন তার লেজ দিয়ে তাদের ধরে ফেলে। আহ, ছাড়ো, ছাড়ো আমাদের। আহ, আমার গলায় যে অনেক লাগছে, আমি যে নিঃশ্বাস নিতে পারছি না। তোরা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আজ তোদের মেরে ফেলবো। আমাদের ভুল হয়েছে, আমাদের ছেড়ে দাও। না, তোদের ছাড়বো না, তোদের আমি মেরে ফেলবো। আমি যা বলি তাই করি। এ কথা বলেই নাগিন তাদের মেরে ফেলে আর তারা দুজন মারা যায়। তোমায় অনেক ধন্যবাদ পরি, তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছি। তোমায় অনেক ধন্যবাদ বন্ধু। না বন্ধু, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি তো তোমার বন্ধু, তোমার সব বিপদেই আমি আছি। এবার তাহলে আমি আসি। এ কথা বলে নাগিন আর পরি তাদের আস্তানায় চলে যায়। অনেকদিন আগের কথা, হাবু নামে একটি ছেলে পলাশপুর নামে একটি গ্রামে থাকতো। হাবু ছিল অনেক ভালো,
হাবু ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করত, তাই সে প্রতিনিয়ত বন্ধুদের সাথে ঘুরতে যেত। একদিন সকালবেলা হাবু তার মাকে বলল, মা, ও মা, কি হয়েছে রে বাবা? আমাকে কিছু টাকা দাও না মা, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, কিছু টাকা দাও মা। তুই না সেদিন ঘুরে আসলি, আবার ঘুরতে যাবি মানে? আজকে একটা সুন্দরবনে ঘুরতে যাব মা, জায়গাটা অনেক সুন্দর আর অনেক দূরে। না রে বাবা, এত দূরে যেতে হবে না, তুই তো এখনো ছোট, যদি হারিয়ে যাস তবে কি হবে বাবা? আরে মা, কিসব বলছো তুমি? আমি হারিয়ে যাব না, আর এত সুন্দর জায়গাতে সবাই যাবে মা, আমি মিস করতে চাই না, দাও না মা প্লিজ। আরে হয়েছে হয়েছে, থাম এবার, দিচ্ছি টাকা। এই বলে হাবুর মা টাকা নিয়ে এলো আর হাবুকে দিয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবি বাবা, বেশি দূরে যাবি না, সাবধানে থাকবি, বুঝলি? আরে মা, তুমি কোনো চিন্তা করো না তো, আমি তো ঘুরতেই যাচ্ছি, ঘোরা শেষ হলেই চলে আসবো, বুঝলে? তারপর হাবু টাকা ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো আর শিপুদের বাড়িতে গিয়ে শিপুকে ডাকলো। আর শিপু সবকিছু নিয়ে বেরিয়ে পড়লো। তারা একসাথে অনেক দূরে এক বনে বেড়াতে গেল আর কিছু সময় পর সেখানে পৌঁছে গেল। হাবু দেখ, জায়গাটা কত সুন্দর, তবে আমার এখানে একটু ভয় লাগছে রে হাবু, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে ভয় পাচ্ছিস কেন? দেখ অনেক সুন্দর জায়গা, একটু সামনে গেলেই অনেক লোকজন দেখতে পাবি। এরপর তারা চারদিকে ভালো করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ হাঁটতেই তারা অনেকজনকে দেখতে পেল। এখন একটু ভালো লাগছে রে হাবু, এখানে তো অনেকজন আছে রে, চল আর একটু সামনে যাই। এই বলে তারা আরো সামনে গিয়ে হাঁটতে লাগলো আর পুরো বনটা ঘুরতে লাগলো। আর রাত হয়ে গেল, তারা সবাই তাঁবু টাঙ্গালো আর রাতে বিশ্রাম করতে লাগলো। তখন হাবু বলল, চল এই রাতে বাহির থেকে ঘুরে আসি, রাতে এখানে অনেক ভালো লাগবে। না রে, এই রাতে বাইরে যাওয়া যাবে না, এখন ঘুমাই, কাল যাবো এখন সকালবেলা। আরে চল না একটু ঘুরে আসি, এখন তো ঘুমও আসছে না। কিন্তু কেউ হাবুর কথা শুনলো না আর তাই হাবু একাই বেরিয়ে পড়লো। আর হাবু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। আর তখন হাবু একটা জায়গায় অনেক আলো দেখতে পেল। আরে এখানে তো আলো কিসের, চারিদিক শুধু চকচক করছে, একটু গিয়ে দেখি তো। এসব বলে হাবু সেখানে চলে গেল আর সেই আলোর ভিতরে প্রবেশ করলো। আরে বাহ, কি সুন্দর জায়গা, এমন জায়গাতে তো আমি কখনো আসিনি। গাছে কত ফল, কত পাখি, সব যেন কি চকচক করছে। আরে এই ছেলেটা আমাদের রাজ্যে কি করে এলো? এখানে ঢুকলো কি করে? ফলগুলো খেতে অনেক মজার মনে হয়, আমি বরং খেয়েই দেখি। এই বলে হাবু একটা ফল ছিল আর খেতে ধরলো। তখনই সেই পরী হাবুর সামনে এলো আর বলল, এ কি, কে তুমি? তুমি আমাদের ফল ছিঁড়ছো কেন? আর আমাদের রাজ্যে ঢুকলে কি করে তুমি? হাবু এরকম একটা সুন্দর পরীকে দেখে অবাক হয়ে গেল আর পরীর দিকে তাকিয়েছিল আর বলল, কি সুন্দর তুমি দেখতে, আর তুমি উঠছো কেন, কে তুমি? আমি পরী, আর এটা পরীদের রাজ্য। তুমি আমাদের রাজ্যে কেন ঢুকেছো? আমাদের রাজ্যে মানুষ প্রবেশ নিষেধ। আমি সত্যি জানি না আমি এখানে কি করে এলাম, আমি বাইরে থেকে দেখলাম এই জায়গাতে অনেক আলো, তাই প্রবেশ করেছি এখানে। এটা আমাদের রাজ্য, আর এখানে সপ্তাহে একদিন আমরা আমাদের রাজ্যকে আলোকিত করে রাখি, তাই তুমি সেই আলো দেখতে পেয়েছো। আমি এই প্রথম কোনো পরীকে দেখলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি অনেক সুন্দর। কিন্তু তুমি আর এখান থেকে বের হতে পারবে না, আর এজন্য তোমাকে আরো এক সপ্তাহ এখানে থাকতে হবে। তাহলে তো অনেক ভালো হলো, তোমাদের এই রাজ্য আমার অনেক পছন্দ হয়েছে, আমার তো যেতেই ইচ্ছা করছে না। তখনই সেখানে পরীদের কর্তা চলে আসে আর বলে, আরে কর্তা, আপনি? তোমার সাহস হলো কি করে একটা মানুষকে আমাদের রাজ্যে নিয়ে আসার? না না কর্তা, আপনার কথা ভুল হচ্ছে, আমি একে নিয়ে আসিনি, সে নিজেই এখানে চলে এসেছে। তারা এদিকে কথা বলছিল, অন্যদিকে হাবুর বন্ধু শিপু বলল, কি ব্যাপার, রাত তো অনেক হলো কিন্তু হাবু তো এখনো এলো না, আমি বরং ঘুমাই,
হাবু ঠিকই চলে আসবে। এই ছেলে, তুমি এখানে কি করে এলে শুনি? তখন হাবু সব কথা খুলে বলল। তখন কর্তা বলল, তুমি একটা বাচ্চা ছেলে, তাই তোমার কোনো ক্ষতি করলাম না। সময় হলে এখান থেকে চলে যাবে, এই বলে দিলাম। তারপর সে পরী দুটো সেখান থেকে চলে গেল। আর হাবু সেই পরীর রাজ্য ঘুরে ঘুরে দেখতে লাগলো। আর তার বন্ধুদের কথা হাবু ভুলেই গেল। পরদিন সকালে হাবুর সব বন্ধু হাবুকে খুঁজে না পেয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। আর শিপু হাবুর বাড়িতে গেল আর হাবুর মাকে বলল, চাচি, ও চাচি। কিরে শিপু, বল, তোদের ঘোরা হলো? হাবু কোথায় রে? হাবুকে তো দেখতে পাচ্ছি না। চাচি, আমি না হাবুকে কোথাও খুঁজে পাইনি। আমরা সবাই মিলে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এসব কি বলছিস রে শিপু? কোথাও পাসনি মানে? আমার ছেলেটা তাহলে কোথায় গেল? এসব বলে হাবুর মা কান্না করতে থাকে। অন্যদিকে হাবু পরীর রাজ্যে ঘুরতে থাকে আর অনেক মজা করতে থাকে। এভাবে এক সপ্তাহ হয়ে যায়। তখন পরী হাবুকে বলে, তোমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। ওই যে রাস্তা, ওখানে পা দিলেই তুমি তোমার বাড়ির সামনে পৌঁছে যাবে। তোমাদের এই রাজ্য আমার অনেক ভালো লেগেছে পরি। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তোমাকে যে এখান থেকে যেতেই হবে, কারণ এখানে কোনো মানুষ থাকতে পারবে না, কারণ এটা পরীদের রাজ্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে অনেক ভালো ব্যবহার করার জন্য। তোমাদের কথা আমি কখনো ভুলবো না। তারপর হাবু সেই পরীর রাজ্য থেকে বেরিয়ে তার বাড়ির সামনে চলে এলো। আর হাবু তার মাকে ডাকতে লাগলো। আর হাবুর মা বেরিয়ে এলো। আরে বাবা, তুই ঠিক আছিস বাবা? তুই নাকি হারিয়ে গিয়েছিলি বাবা? না মা, আমি হারিয়ে যাইনি, আমি তো পরীর রাজ্যে গিয়েছিলাম। পরীর রাজ্য মানে? এসব কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি ভুল করে পরীর রাজ্যে ঢুকে পড়েছিলাম, আর তাই তো আমার আসতে দেরি হয়ে গেল। কি সুন্দর তাদের রাজ্য মা, আমার তো আসতেই ইচ্ছে করছিল না। আর হাবু তার মাকে পরীর রাজ্যের ব্যাপারে সবকিছু বলতে লাগলো। এসব শুনে হাবুর মা অনেক অবাক হয়ে গেল। আর এভাবেই তাদের দিন যেতে লাগলো।